আজ দুপুরে সেলিম আঙ্কেল আমার বুকে হাত দিয়েছিলেন। মা তখন অফিসে। বৃহস্পতিবার, আমার কলেজ হাফ ডে থাকে। সেলিম আঙ্কেল জানেন সেলিম আঙ্কেলের সঙ্গে মার বিয়ের কথাবার্তা চলছে। এই কারণে সেলিম আঙ্কেল হুট করে ভর দুপুরে বাড়িতে আসায় আমি খুব বেশি অবাক হইনি। এরকম উনি আগে করেননি, কিন্তু দুদিন বাদে তো ওই একসঙ্গেই থাকতে হবে। সেলিম আঙ্কেল শাহবাগ থেকে আমার জন্য ব্র্যান্ড বাউনের নতুন উপন্যাস কিনে এনেছেন। ওটা থেকে আমার ধারণা হলো মায় হয়তো হবু মেয়ের সঙ্গে আইস ব্রেকিংয়ের জন্য সেলিম আঙ্কেলকে পাঠিয়েছেন। সেলিম আঙ্কেলের মতো প্রোঅ্যাক্টিভ মানুষের পক্ষে এখনই পিতৃত্ব প্রতিষ্ঠার পিয়াস নেওয়া মোটেই অস্বাভাবিক না। সেলিম আঙ্কেল এসেই মার গল্প আরম্ভ করলেন। মা বিয়েতে কীরকম গহনা পছন্দ করবে, মাথায় ঝাপটা সীতাপাটি নাকি টিকলি পরবে। সেই গল্প করতে করতে সেলিম আঙ্কেল হঠাৎ পেছন থেকে 2 হাত দিয়ে আমার 2 স্তন চেপে ধরলেন। ঘটনার আকস্মিকতায় আমি হকচকিয়ে গেলাম। প্রথমে ভাবলাম হয়তো উনি খেয়াল করেননি, হয়তো কোথাও একটা ভুল হয়েছে। কিন্তু যখন উনি হাতের মুঠো আরও শক্ত করলেন, আমি ভয়ে কুঁকিয়ে গেলাম। নিজের অজান্তেই শরীরের সমস্ত শক্তি দিয়ে টান মেরে ওনার হাত সরিয়ে দিলাম। তারপর দৌড়ে বাথরুমে ঢুকে তাড়াতাড়ি দরজা লক করে দিলাম। সেলিম আঙ্কেল আমার পিছনে পিছনে ছুটে এসে বাইরে থেকে বললেন, মেঘলা প্লিজ একটা কথা শোনো। আমি সেজুতিকে চাই না, আমি তোমাকে চাই। সেজুতি আমার মায়ের ডাকনাম। সেলিম আঙ্কেলের কথা শুনে প্রবল ঘৃণায় আমার গা ঘিন ঘিন করে উঠল। আমি বেসিনের কাছে গিয়ে গলা উগড়ে বমি করে দিলাম। সেলিম আঙ্কেল ওদিকে দরজায় ধাম ধাম করে বাড়ি দিচ্ছেন। মনে হচ্ছিল এই বুঝি দরজা ভেঙে ভিতরে ঢুকে যাবেন। আমার বাবা ফেরেশতার মতো মানুষ ছিলেন, প্রেমময় মায়াময় একজন মানুষ। আর তাকে সরিয়ে কিনা এই লোকটাকে ধীরে ধীরে মনের ভেতরে বাবার আসনে দিয়েছিলাম। সে আমার কান্না চলে এলো। কাঁদতে কাঁদতে চিৎকার করে বললাম, প্লিজ আপনি এখান থেকে চলে যান, না হলে আমি জানালা দিয়ে দারোয়ান চাচাকে ডাকবো, পুলিশকে ফোন করব। সেলিম আঙ্কেল তাও ইনসাল্ট করলেন। প্লিজ মেঘলা, একবার বেরিয়ে আসো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। হঠাৎ নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। আমি কথা দিচ্ছি আর তোমার কাজ হব না। লেটস কিপ ইট বিটুইন ইউ অ্যান্ড মি। আমি এবার রাগে দাঁতে দাঁত চেপে বললাম, আপনি না গেলে আমি এখনই পুলিশে ফোন করছি। এবার সেলিম আঙ্কেল উত্তেজিত হয়ে বললেন, আহ মেঘলা, সামান্য একটা ব্যাপার এত সিরিয়াসলি নিচ্ছ কেন? আমি জাস্ট ফান করেছি, টেক ইট ইজি প্লিজ। আমি এখন ফোন করছি। ওকে ওকে আমি গেলেই যদি তোমার ভালো লাগে থাকে তাহলে তাই যাচ্ছি। শুধু একটা কথা, সেলিম আঙ্কেল এখন সেন্টিমেন্ট খেলাচ্ছেন। ওনার কথার সুর শুনে মনে হচ্ছে আমি বুঝি কোনো দোষ করেছি আর উনি ভিকটিম। আমি বিপাশা। ওনাকে কথা শেষ করতে না দিয়েই বললাম, প্লিজ আর কথা বলবেন না, যান এখনই। সেলিম আঙ্কেল গন্ডারের মতো গড়গড় করে বললেন, ব্লাডি হেল, এটা নিয়ে আর কথা বাড়িও না, বলে রাখলাম। কেউ তোমার কথা বিশ্বাস করবে না। মিনিট খানেক পর ঠাস করে দরজা বন্ধের শব্দ হলো। বাথরুমের জানলা দিয়ে দেখলাম সেলিম আঙ্কেল গাড়ি নিয়ে সাহা করে বেরিয়ে গেলেন। আমি বাথরুম থেকে ড্রয়িং রুম এসে বাইরের দরজা ভেতর থেকে লক করে দিলাম। তারপর আসন্ন হয়ে সোফায় বসলাম। সোফার পাশে টেবিলের ওপর সরফিনে মোড়ানো এক গুচ্ছ রজনীগন্ধা। সেলিম আঙ্কেল মার জন্য এনেছেন, প্রায়ই আনেন। একবার মনে হলো ওগুলো ডাস্টবিনে ফেলে দেই। তারপর ভাবলাম ফুলের তো কোনো দোষ নেই, তাছাড়া ওগুলো তো আমার জন্য আনেনি। ফুলদানিতে ফুলগুলো গুছিয়ে রাখলাম। সামনের দেয়ালে বাবার একটা ছবি ঝোলানো। আমার বাবার মাত্র 33 বছর বয়সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলেন। তখন মার বয়স কত হবে? এই বড়জোর 26-27। আমি বোধ হয় ক্লাস 1-এ পড়ি। মা প্রথম প্রথম কেমন পাগলের মতো হয়ে গিয়েছিল, আর বিয়ে করেনি। নানুকে দেখেছি কত প্রস্তাব নিয়ে এসেছে, মা ফিরিয়ে দিয়েছে। মা হয়তো আমার কথাও ভেবেছে গত 10 বছর ধরে। ওই অর্থে মা পুরুষ বিবর্জিত কলেজে ওঠার পর থেকে মার জন্য আমার মায়া বেড়ে গেছে। আমি আস্তে আস্তে মার ক্রাইসিসটা বুঝতে শিখেছি। মার সঙ্গে প্রায়ই ঘ্যানোর ভ্যানোর শুরু করেছি। মা যেন আর একটা বিয়ে করে। আমি নিজেও তো বড় হয়ে যাচ্ছি, একসময় হয়তো আমারও ঘর সংসার হবে। মা কারো গরগ্রহ হয়ে থাকবার মানুষ না। তাহলে বাকি জীবনটা মা কী করবে? একা একাই কাটাবে। সেলিম আঙ্কেল মার আগের অফিসের কলিগ, ডিভোর্স অনেক দিন ধরে নাসর বান্দার মতো মার পিছে লেগে আছে।
তো লেগেই আছে। শেষমেশ অনেক জড়াজটির পর মা ওনাকে বিয়ে করতে রাজি হয়েছে। সেলিম আঙ্কেলকে এতদিন ভালোই লাগতো। চটপটে, স্মার্ট, লোক বলার আগেই সব কিছু বুঝে ফেলেন। মনে মনে হয়েছিল উনি মাকে আসলেই কেয়ার করেন। মা ওই ভদ্রলোকের সঙ্গে সুখী হবে। আজ হঠাৎ করেই সেলিম আঙ্কেলের মুখোশটা খসে পড়েছে। মা বাড়ি ফিরল সন্ধ্যাবেলা। ঘরে ঢুকেই মা নিজের অজান্তেই গুনগুন করে গান ধরেছে। এসো নিব বন ছায়া বিথিলে। আহা, কতদিন পর মায়ের মুখে গান শুনেছি। মাকে ইদানিং আর আগের মতো ক্লান্ত অবসন্ন লাগে না। এতদিন একা একা আমাকে বড় করে অফিস আর ঘর এক হাতে সামলে মা নিজের জীবনটাকে জরা জরা করে ফেলেছিল। তারপরেও আমার ধারণা মার আসল ক্লান্তিটা ছিল মনের। বেডরুমে গিয়ে মা বলল, মেঘলা এদিকে আয় একটু। মায়ের কাছে যেতেই মা ব্যাগ থেকে দুটো সিল্কি শাড়ি বের করে বলল, মেঘলা দেখ, খান বাজার থেকে দুটো শাড়ি এনেছি ম্যাচিং করে, তোর কোনটা পছন্দ? দুজন কাল সন্ধ্যায় শাড়ি পরে বের হব। কাল কোথায় যাচ্ছি মা? কেন ভুলে গেলি? কাল না তোর সেলিম আঙ্কেল ইনভাইট করেছে? সেলিম আঙ্কেলের কথা বলতে বলতে মার গাল দুটো কেমন গোলাপি হয়ে গেল। মনে হলে ব্রাশন দিয়েছে। আহা, কত বছর পর মার মুখে এমন লজ্জা গোলাপি আভা দেখি না। একটু পর আমরা খেতে বসলাম। খেতে খেতে মা রাজ্যের গল্প করল। অফিসে নতুন বস এসে কি করছে না করছে, কার প্রমোশন নিয়ে কী ঝামেলা বেঁধেছে। মনে হলো মা যেন খইয়ের মতো ফুটছে। অনেক দিন ধরে আমাদের বাসায় সব কিছু নিয়ম মাফিক চলছে, কিন্তু কোথায় যেন একটা আনন্দের অভাব, কি একটা নাই নাই ভাব। শুধু ইদানিং মার আহ্লাদি আচরণে মনে হয় শরৎ, হেমন্ত আর শীত পেরিয়ে এই বাড়িতে বসন্ত এসে গেছে। রাতের খাবার সেরে মা ড্রেসিং টেবিলের সামনে টুল টেনে বসলো। একটা কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে আমার দিকে ফিরে বসলো। এই মেঘলা, তুই তো খেয়ালই করিস না কি মা আমার সবগুলো চুলের আগা ফেটে কেমন দুই ভাগ হয়ে গেছে। আমি কাছে গিয়ে মার চুলে হাত দিয়ে বললাম, তাই তো মা, তুমি নিজেও তো নিজের খেয়াল করো না। মা মহা উৎসাহ নিয়ে বলল, এখন থেকে করব। ক্যাস্টর অয়েল তেল কিনে আনতে হবে। তুই এক কাজ কর, আপাতত কেচি দিয়ে চুলগুলো আধি লম্বা 1 ইঞ্চি ছোট করে দে। আমি বললাম, মা ওটা পার্লারে গিয়ে করলে ভালো হতো, ওরা প্রফেশনালি কেটে দেবে। আমি কাটলে দেখবে এক পাশ বড় আর এক পাশ ছোট হয়ে গেছে। দূর, খামোখা পার্লারে গিয়ে অতগুলো টাকা ঢালবো কেন? এই ধর কেচি, তুই কাট, একটু সাবধানে কাটিস। আমি মার চুল পিঠের পেছনে সামনে করে বিছিয়ে খুব সাবধানে কেচি দিয়ে কাটছি। মা আয়নায় নিজেকে দেখছে আর গুনগুন করে গাইছে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, স্বপন দুয়ার খুলে এসো অরুণ আলোতে। মুখ ধুয়ে চোখে কতগুলো বছর পর মা আবার স্বপ্ন দেখা আরম্ভ করেছে। মাকে আমি কিভাবে বলি সেলিম আঙ্কেলের ঘটনা। আজ সেলিম আঙ্কেল দাওয়াত করেছেন। আমি আর মা দুজনেই কালো সিল্কের ওপর সোনালি পাড় আর সোনালি সুতোর কাজ করা শাড়ি পরেছি। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমরা দুই বোন। ধানমন্ডির ওই চাইনিজ রেস্টুরেন্টে উবারে গেলেই ভালো হতো, কিন্তু আমরা রিক্সা নিয়েছি। ইদানিং সন্ধ্যাগুলো ভারী চমৎকার। আবছায়া সিস্ট, লাইটের আলোয় প্রাণ হাই হাই করা বাতাস গায়ের উপর দিয়ে বয়ে যায়। মনটা কেমন করে ওঠে। রিক্সায় পুরোটা পথ মা আমাকে শক্ত করে ধরে রেখেছিল। আমি যে তার নারী সেরা ধন। আধ ঘন্টা পর রেস্টুরেন্টে ঢুকেই কেমন একটা ঘোর লাগা অনুভূতি এলো। চকচকে কাঠের ফ্লোর, সিলিং, দামি ঝাড়বাতি, বাদাম মলক মলে আবৃত চেয়ার, এমন বস রেস্টুরেন্টে আগে কখনো আসেনি। নারী দিবস বলে কিনা জানি না, রেস্টুরেন্টের প্রায় সবগুলো টেবিলে মানুষ ভরে গেছে। অনেক মেয়ে বেগুনি শাড়ি পরে আড্ডায় মেতেছে। জানলার কাছে একটা গোল ফ্লোর, সেটা টেবিলে সেলিম আঙ্কেল আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমরা কাছে যেতেই তিনি উঠে দাঁড়ালেন। পারফেক্ট জেন্টেলম্যানের মতো সেলিম আঙ্কেল আমাদের চেয়ার পেছনে সরিয়ে দিলেন। আমরা চেয়ার টেনে বসলাম। সেলিম আঙ্কেল উল্টো দিকে বসলেন। মেবি ব্লু রঙের শার্ট আর কালো ফর্মাল ট্রাউজারে সেলিম আঙ্কেলকে খুব শার্প লাগছিল। মার দিকে তাকিয়ে সেলিম আঙ্কেল মৃদু হেসে বললেন, সেজুতি, আমি খুব খুশি হয়েছি, তোমরা মা মেয়ে দুজনেই আসতে পেরেছ। আর কালো শাড়িতে তোমায় কী যে গর্জিয়াস লাগছে আমি বলে বোঝাতে পারবো না। মা উত্তরে একটা মিষ্টি হাসি উপহার দিল।
সেলিম আঙ্কেল এবার আমার দিকে তাকিয়ে বলল, আর মামনি, তোমাকে আজ একটা রূপকথা রাজকন্যার মতো লাগছে। সাচ এ পেটি ইয়াং গার্ল। কথা বলতে বলতে সেলিম আঙ্কেল টেবিলের নিচ দিয়ে আমার পায়ের উপর পাড়া দিলেন। আমি এতস্ত হয়ে পা সরিয়ে নিলাম। ওয়েটার এসে মেনু দিল। মা যখন মেনু দেখছিলেন, সেলিম আঙ্কেল আমার চোখের নজরে রাখছিলেন। আমার পুরো শরীর মন ঘিনঘিন করছিল। মার বিয়ের পর আমাদেরকে সেলিম আঙ্কেলের ধানমন্ডির বাসায় উঠতে হবে। এই জন্য সেলিম আঙ্কেল বাড়ি রেনোভেশন করাচ্ছেন। এই মুহূর্তে ইন্টেরিয়ার ডিজাইনার দিয়ে কিচেনের ফিট আউট করছেন। মাকে একবার গিয়ে দেখে আসতে হবে। এসব গল্প করতে করতে খাবার চলে এলো। আমাদের পাশের টেবিলে একটু আগে দুজন তরুণী বসে গেছেন। দুজনেই শার্ট আর জিন্স পরা, সুঠাম আকর্ষণীয় গড়ন। সেলিম আঙ্কেল চাউমিন খেতে খেতে মাঝে মাঝে সেদিকে চোখ মারছিলেন। ওদের একজন দেখলাম চোখিতে সেলিম আঙ্কেলের দিকে তাকিয়ে চোখ টিপল। সেলিম আঙ্কেলের মুখে কেমন একটা ছলমলে হাসি ফুটে উঠল। মা সেটা না বুঝে জিজ্ঞেস করল, কি সেলিম, হঠাৎ হাসলে কেন? না, অফিসের একটা ঘটনা মনে পড়ল, হঠাৎ অন্য সময় বলবো। মা ডিনার শেষ করে রুমাল দিয়ে মুখ মুছে বলল, সেলিম, একটা কথা বলতে চাই। হ্যাঁ সিজিমণি, কেননা আমার কান তো তোমার কথার ভিখারি। মেঘলার বাবা হঠাৎ মারা যাওয়ার পর আমি আকুল পাথরে পড়েছিলাম। তারপর তো জানো, একা একা কত কষ্ট করে মেঘলাকে মানুষ করেছি। মেঘলাই আমার পৃথিবী। ইস, তখন যদি আমাদের পরিচয় থাকতো, আমি তোমার পাশে দাঁড়াতে পারতাম। মেঘলাকে নিজের হাতে মানুষ করতাম। মেঘলা তো আমারও পৃথিবী। বলতে বলতে সেলিম আঙ্কেল টেবিলের নিচ দিয়ে আমার পায়ে আবার পাড়া দিলেন। আমি পা সরিয়ে নিলাম। মা সেলিম আঙ্কেলকে বলল, তখন তো তোমার আগের বউ ছিল সিমি। হ্যাঁ, থাক না সে কথা। কে হাই হৃদয় জুড়ে বেদনা জাগাতে ভালোবাসে। আরেকটা কথা বলি, রাগ করবে না তো? কি সিমের সাথে আজ ভোরে কথা হয়েছে। সে তো এখনও তোমার আগের অফিসেই চাকরি করে। সেলিম আঙ্কেলের চেহারা দেখে মনে হলো কোথাও একটু ছন্দপতন হয়েছে। শুকনো কণ্ঠে বললেন, হঠাৎ সিমি কেন? ব্যাংক লোনের ব্যাপার নাকি? আমাদের ব্যাংকে তো ইন্টারেস্ট রেট কম। আর এখন ব্যাংক লোন নিয়ে কি করবে? আই উইল টেক কেয়ার ইউর অফ ইউ। আরে না না, ব্যাংক লোন টোন না। তাহলে কি এই যে তোমাকে বিয়ে করব, তুমি মানুষটা কেমন আর একটু জানতে হবে না? সেলিম আঙ্কেল মুখ গম্ভীর করে বললেন, কি বলল সিমি? উল্টাপাল্টা কথা। তুমি নাকি ছোট ছোট মেয়েদের গায়ে হাত দিতে, বিশেষ করে কাজের মেয়েদের। সেলিম আঙ্কেল এবার উত্তেজিত কিন্তু চাপা স্বরে বললেন, আমি তোমাকে বলেছিলাম না সিমি একটা বিসেন্ট লায়ার। সরি ফর মাই ব্যাড মাউথ। সিমি না হয় মিথ্যা বলেছে, আমার মেয়েও কি মিথ্যা কথা বলে? কে, মেঘলা? ও আবার কি বলে? কাল দুপুরে তুমি কি করেছো ওর সঙ্গে? ওয়েটার বিল নিয়ে এসেছে। সেলিম আঙ্কেল পারফেক্ট জেন্টেলম্যানের মতো ওয়েটারকে বিল শোধ করে অনেকগুলো টাকার টিপস দিলেন। ওয়েটার খুব খুশি হয়ে স্যার স্যার বলে চলে গেল। সেলিম আঙ্কেল কম্পোজার না হারিয়ে ঠান্ডা গলায় মার দিকে তাকিয়ে বললেন, সে যদি সিজি আমার, তাহলে সত্য কথা বলি। যদিও বলতে চাইনি কি সত্য কথা। মেঘলা কাল আমায় সিটিউট করার চেষ্টা করিয়েছে, ট্রাই টু টেক মি টু ইয়োর পেট। আমি কোনো রকম ওর হাত থেকে নিজেকে ছাড়িয়ে রক্ষা পেয়েছি। আর কি বলেছে জানো? কি আমি থাকতে আপনি মাকে বিয়ে করতে চান কেন? চিন্তা করতে পারো কেমন ডিরেলেট হয়ে গেছে এই মেয়ে। বাট ডোন্ট ওয়ারি, আই উইল ফিক্স হার। তুমি আর কোনোদিন আমার বাড়িতে আসবে না। কি লম্পট কোথাকার, আর কখনো আমার বাড়িতে আসবে না। সেলিম আঙ্কেল কিছু বললেন না। কয়েক মুহূর্ত আমার আর মার দিকে কটমট করে তাকিয়ে থাকলেন। তারপর চোখ ঠান্ডা করে মাকে বললেন, জ্যোতি, আমি একটা কথা বলি। আমার বলো। আমার এক বন্ধু ছিল যার সঙ্গে সে প্রেমে ব্যর্থ হতো। সবাইকে বলে বেড়াতো সে তার সঙ্গে পেটে গেছে। মেয়েদের ক্যারেক্টার এরেসিন করে ছেঁড়াবেড়া করে দিত। আমাকে এই কথা বলছে কেন? আমি কি বলে বেড়াবো জানো? তোমাদের মা মেয়ে দুজনকেই আমি বিছানায় নিয়েছি। দেখব তুমি আর তোমার সোনাল মেয়ে কিভাবে সমাজ টিকে থাকতে। সেলিম আঙ্কেল এমনভাবে হেসে হেসে বলছিলেন কথাগুলো, দূরে থেকে দেখলে যে কেউ ভাববে একটা ডিসেন্ট ফ্যামিলি একসঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে। আমার দু গরম হয়ে গেল। মা সেলিম আঙ্কেলের দিকে তাকিয়ে মালন কণ্ঠে বলল, বুঝেছি। সেলিম আঙ্কেল পকেট থেকে একটা এঙ্গেজমেন্ট রিং নিয়ে মার দিকে বাড়িয়ে দিলেন। বললেন, গুড গার্ল, নাও এটা আঙ্গুলে পরে নাও। 1 মিনিট। মা এঙ্গেজমেন্টের রিং হাতে নিয়ে উঠে দাঁড়ালেন।
রেস্টুরেন্টের গেস্টদের দিকে তাকিয়ে একটা কাচের গ্লাসে চামচ দিয়ে টুং টুং শব্দ করে বলল, প্লিজ সবাই একটু শুনুন, আজ নারী দিবসের সন্ধ্যায় আমি একটা ঘোষণা দিতে চাই। অনেকে চেয়ার ঘুরিয়ে মার দিকে তাকালো। বিদেশের অনুকরণে ইদানিং এই ট্রেন্ডগুলো চালু হয়েছে। সবার সামনে এঙ্গেজমেন্টের ঘোষণা। সেলিম আঙ্কেল আমার দিকে তাকিয়ে চোপ টিপ দিয়ে বললেন, একটু ভয় খাওয়াতেই লাইনে চলে এসেছে তোমার মা। আমি অসহায় চোখে মার দিকে তাকালাম। মা বলছেন, আমার পাশে যেই ভদ্রলোককে দেখছেন আপনারা, ওর নাম সেলিম চৌধুরী। সবাই এখন কৌতূহল নিয়ে সেলিম আঙ্কেলের দিকে তাকালো। মা সেলিম আঙ্কেলের দিকে মুখ ঘুরিয়ে বলল, সেলিম বসে কেন, উঠে আমার পাশে এসো। সেলিম আঙ্কেল মার পাশে এসে দাঁড়ালেন। সবার দিকে তাকিয়ে হেসে হেসে হাত নাড়ালেন। এবার মা আমাকে দেখিয়ে বলল, আর এই হলো আমার মেয়ে মেঘলা। আমি লজ্জা পেলাম, কারণ সবাই একজন আমার দিকে তাকিয়ে আছে। মা বলল, এখন আমার ঘোষণা শুনুন প্লিজ। সবাই জানে কি ঘোষণা আসবে। অনেকেই হাততালি দেবার জন্য দু হাতে সামনে নিয়ে এসেছে। মা বলল, এই সেলিম চৌধুরী একটা জঘন্য ভিডিও ফাইল এবং রেপিস্ট। কাল দুপুরে সে আমার মেয়েকে রেপ করার চেষ্টা করেছিল। আমি অফিসে ছিলাম। ভাগ্য ভালো আমার ঘরে সিসিটিভি ক্যামেরা আছে। আমি পুলিশে ভিডিও জমা দিয়েছি। আপনারা সবাই দোয়া করবেন এই পিশাচের যেন ভয়ঙ্কর শাস্তি হয়। লোকজনের মুখে এখন ফিসফিসানি। চারিদিকে কেমন একটা স্তব্ধ চাঞ্চল্য। সেলিম আঙ্কেলের চেহারা বিবর্ণ হয়ে গেছে। সেলিম আঙ্কেলকে ভেজা কাকের মতো লাগছে। পাশে বসা জিন্স আর শার্ট পরা মেয়ে দুটো এইমাত্র উঠে এসে সেলিম আঙ্কেলের হাতে হাত পরা পরিয়ে দিয়েছে। ওরা যে সাদা পোশাকে পুলিশের লোক সেটা একমাত্র মা জানত। সেলিম আঙ্কেলকে সাদা পোশাকের পুলিশ অফিসাররা ঠেলতে ঠেলতে রেস্টুরেন্টের বাইরে নিয়ে গেল। গেস্টদের করতালিতে চারিদিক মুখরিত হয়ে উঠল। একটু পর আমি আর মা বেরিয়ে এলাম। কাল রাতে আমি মাকে সব ঘুরে বলেছিলাম। মা অনেক কেঁদেছিল, পুরনো বাড়ির মতো ভেঙে পড়েছিল। কিন্তু একটু পর মা নিজেকে গুছিয়ে নিয়েছিল, রানীর মতো করে উঠে দাঁড়িয়েছিল। 10 বছর ধরে যে মা এক হাতে আমাকে বড় করেছে, সে কি এই সামান্য ঝড়ে টলবে? রিকশায় যেতে যেতে মা আবার শক্ত করে আমাকে হাত ধরে বলল, তুই আমার নারী, ছেঁড়া ধন। তোকে যে খারাপভাবে ছোবে সে দুনিয়ায় যে প্রান্তেই থাকুক, আমার হাত থেকে তার নিস্তার নাই। মা একটু থেমে যোগ করল, কিন্তু তাই বলে ভাবিস না পৃথিবীর সব পুরুষ খারাপ। ডেকে শেখা মানে কিন্তু হেরে যাওয়া না। আমরা বাড়ির কাছে চলে এসেছি। চারিদিক মন হাই হাই করা বসন্ত বাতাস। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি মনে মনে বললাম, আমার মাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। আমার মা একটা ওয়ান্ডার ওম্যান। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।